দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 64। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আদি নাম রাখতুরাম। ছাপড়া জেলার কোনো এক গণ্ড গ্রামে জন্ম। খুব ছেলেবেলাতেই বাপ মা মরে গিয়েছে। আছে খুড়োর সংসারে। খুড়োর ছেলেপিলে নেই। রাখতুরামকে সহজেই সে টেনে নিল বুকের কাছে। কিন্তু রাখতুরামের জন্য নিভৃতে পক্ষিণীর নয়, ঝড়ের আকাশে তার নিমন্ত্রণ। কোনো এক সমুদ্রগামী জাহাজের মাস্তুলে এসে সে বসবে। রাখতুরাম রাখালি করে, গোঠে মাঠে ঘুরে বেড়ায়, প্রকৃতির পাঠশালায় পড়ে। খোলা মাঠ তার বই, আকাশ আর মেঘ তার স্লেট পেন্সিল, বৃষ্টি তার ধারাপাত, ঘরের পশু আর বনের পাখি তার সহপাঠী। আর গুরু কে জানে। থেকে থেকে গান করে রাখতুরাম, মনোয়ারে সীতারাম ভজন কর লিজিয়ে। মহাজনের খপ্পরে পড়েছে চাচাজি। ঋণের দায়ে নিলেম হয়ে গেল জমি জমা। রাখতুরামকে নিয়ে চাচাজি পথে বসল। ভাগ্যের সন্ধানে কলকাতায় এলো দুজন, কিন্তু ইটের পর ইট, ওখানে শুধু মানুষ কীটের বাসা। কোথাও স্নেহ নেই, কোমলতা নেই। অতিথিকে ওখানে ভিক্ষুক মনে করে, ভিক্ষুককে মনে করে চোর। দেশের লোক কাউকে পাওয়া যায় কি না এখানে ওখানে খুঁজতে লাগলো চাচাজি। পাওয়া গেল ফুলচাঁদকে। ফুলচাঁদ মেডিকেল কলেজে রামদত্তের আর্দালি। আমার কাছে রেখে যা, দেখি বাবুকে বলে কয়ে রাজি করাতে পারি কি না। সব কাজ করবে, খুব বাধ্য ছেলে রাখতুরাম। খুড়ো মিনতি করল। দেখেই কেমন পছন্দ হয়ে গেল রামদত্তের। বেশ উজ্জ্বল চোখ দুটো ছেলেটার, মুখে একটা অকাপট্যের ভাব, শরীরে কাঠিন্যের লাবণ্য। কাজ আর কি, বাজার করা, মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া, মায়েদের ফরমাস খাটা, আর অফিসে রামদত্তের টিফিন নিয়ে আসা। কি পারবি তো? কিন্তু এক কথা, তোর অত বড় নাম আমি বলতে পারবো না। ছোট করে বলবো লালটু। কি রাজি? লালটু থেকে লাটু। ঠাকুর ডাকেন লেটো বলে। কুস্তি করে লাটু। আশ্চর্য, তাতে পাড়ার গৃহস্থেদের আপত্তি। চাকর আবার কুস্তি করবে কি? কুস্তিগির চাকর হলে তো সর্বনাশ। রামদত্তের কাছে নালিশ করে কেউ কেউ। এতে নালিশ করবার কি আছে? শেষকালে বললে রামদত্ত, কুস্তি করা তো ভালো। কুস্তি করলে কাম কমে যায়, আপনা আপনি বীর্য রক্ষা হয়। নিজেরা যেমন দুর্বল, চাকরও তেমনই দুর্বল খোঁজো। কিন্তু তবু নিবৃত্ত হয় না পড়শিরা। একজন এসে বললে, বাজারের পয়সা চুরি করে লাটু। হ্যাঁ রে ছোড়া, হাঁক দিল রামদত্ত, পয়সা চুরি করেছিস আজ বাজার থেকে? রুখে দাঁড়ালো লাটু। প্রতিবাদের ভঙ্গিতে ফুটে উঠল পালোয়ানের ভাব, জ্বলে উঠল প্রস্ফুট দুই চোখ। আধা হিন্দির তোতলামে মিশিয়ে বললে, জানবেন বাবু, আমি নৌকর আছে, চোর না আছে। এই তো কথার মতো কথা। জীবলোকে যত দীপ্তি আছে, সবার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সত্য দীপ্তি। রামকৃষ্ণের থেকে দীক্ষা নিয়ে রামদত্ত তখন ঈশ্বর মদে মাতোয়ারা। সে মদের ছিটে ফোঁটা পড়েছে এসে সংসারে। যিনি সর্বমন্ত্র প্রণেতা, তারই বাণীবিন্দুর বর্ষণ। রামের উদ্দীপনায় বাড়ির সবাই কম বেশি উৎসাহিত হচ্ছে, কিন্তু এক একটা কথা লাটুর মনে নেশা ধরিয়ে দিচ্ছে। কথার মানে সে ভালো বোঝে না, কিন্তু একটি ইশারা মনের মধ্যে কেবল কেঁদে কেঁদে বেড়ায়। একটা ভ্রমর যেন গুনগুনিয়ে উড়ে বেড়াচ্ছে। তার মনের মধ্যে যে ফুলটি ফুটি ফুটি করছে তার মধু খেতে।
ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। কথাটা বাজলো একটা আশ্বাসের মতো। পথহারা প্রান্তরে আলো জ্বালা আশ্রমের মতো। নির্জনে বসে কাঁদতে হয় তার জন্য, তবে তো তার দয়া হবে। দুপুর বেলায় গায়ে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে লাটু। মাঝে মাঝে বাঁ হাত দিয়ে চোখ মুছছে, পাশ ফিরছে খানিক বাদে, আবার চোখ মুছছে ডান হাত দিয়ে। কাকার জন্যে মন কেমন করছে রে লাটু? রামবাবুশ্রী জিজ্ঞেস করলেন কাছে এসে। তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল লাটু। কার জন্য কাঁদছি তা কি আমি জানি? কেউ কি তা জানে? এক রোববার রামদত্ত চলেছে দক্ষিণেশ্বরে। লাটু এসে তার সঙ্গ নিল, বললে, আমাকে নিয়ে চলুন। সে কি, তুই কোথা যাবি? যার কথা আপনি বলেন সেই পরমহংসকে আমি দেখবে। কেমন মায়া হলো রামদত্তের। সঙ্গে করে নিয়ে গেল লাটুকে। গোল গাল, বেটে খেটে জোয়ান চেহারার চাকর। চাকর বলে ঘরে ঢুকতে সাহস নেই। রামকৃষ্ণের ঘরের সামনে পশ্চিমের বারান্দার দাঁড়িয়ে আছে চুপ করে। দাঁড়িয়ে আছে কিন্তু হাত জোর। রামদত্ত ঘরে ঢুকে রামকৃষ্ণকে দেখতে পেল না। বাইরে থেকে রামকৃষ্ণ তখন আসছে নিজের ঘরের দিকে, রাধিকার কীর্তন গাইতে গাইতে। তখন আমি দুয়ারে দাঁড়ায়ে নিজের মনে আখর দিচ্ছে রামকৃষ্ণ। কথা কইতে পেলুম না, আমার বধূর সনে কথা হলো না। দাদা বলাই ছিল সাথে, তাই কথা হলো না। বারান্দায় লাটুর সঙ্গে দেখা। তুই কে রে? তুই কোত্থেকে এলি? তোকে এখানে কে আনলো? রামকৃষ্ণকে দেখেই ঘর থেকে বেরিয়ে এসেছে রামদত্ত। এ ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছো? একে কোথা পেলে? এ যে সাধুর লক্ষণ। রামদত্তের দেখা দেখি লাটুও প্রণাম করল রামকৃষ্ণকে। বুঝলে, চোখের সামনে এই সেই নয়নাতীত। কিন্তু ঘরে ঢুকেও বসছে না সবাইয়ের মতো। হাত জোর করে দাঁড়িয়ে আছে ঈষণ্নত হয়ে, যেন রামের কাছে হনুমান। বস না রে, বস। ঠাকুর হুকুম করলেন রামকৃষ্ণ। তখন লাটু এক পাশে বসল জড়সড় হয়ে। যারা নিত্য সিদ্ধ তারা যেন পাথর চাপা ফোয়ারা, জন্মে জন্মে তাদের জ্ঞান চৈতন্য হয়েই আছে। এখানে সেখানে ওস্কাতে ওস্কাতে যেই চাপটা সরিয়ে দিল মিস্ত্রি, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে লাগলো। বলেই রামকৃষ্ণ হঠাৎ ছুঁয়ে দিল লাটুকে। লাটুর গায়ের লোম খাড়া হয়ে উঠল, ঠোঁট দুটো কাঁপতে লাগলো ঘন ঘন, আর দেখতে দেখতে দু চোখ ফেটে উথলে উঠল কান্না। সকলে অবাক। 1 ঘন্টার বেশি হয়ে গেল, তবু কান্না থামে না লাটুর। ছেলেটা কি এমনি সারাক্ষণই কাঁদবে নাকি? ব্যস্ত হলো রামদত্ত। রামকৃষ্ণ আবার স্পর্শ করল লাটুকে। কান্না থেমে গেল তৎক্ষণাৎ। যে হাতে কাঁদাও সেই হাতেই আবার মুছে দাও কান্না। খেলার আরম্ভে যেমনি তুমি, খেলার ভাঙার বেলায়ও তুমি। বাড়ি ফিরে এসে কেমন আনমনা হয়ে রইল লাটু। কাজে কর্মে উৎসাহ নেই, মন যেন দেশান্তরী হয়েছে। দেহ যন্ত্রটা ঠিক ঠিক চলছে বটে, কিন্তু যন্ত্রের মধ্যে থেকেও যে যন্ত্র নয়, সেই মনটিরই এখন যন্ত্রণা। পরের রবিবার দক্ষিণেশ্বরে কিছু ফল মিষ্টি পাঠাবার কথা উঠল, কিন্তু কে নিয়ে যায় বয়ে? রামদত্তের কোথায় কি কাজ পড়েছে, সে যেতে পারবে না। মনমরা হয়ে বসেছিল লাটু। ঝটকা মেরে লাফিয়ে উঠল। জোয়ার আসা গাঙের মতো খুশির ঢেউয়ে উলসে উঠল সর্বাঙ্গ। বললে, আমি যাবে, আমাকে দিন, আমি সব ওখানকে নিয়ে যাবে, ঠিক পছন্দ লিবে আমাকে। তাই গেল লাটু। দীর্ঘ পথ একটা বাঁশির সুরের মতো বাজতে লাগলো। এতদিন গোষ্ঠে ফিরেছে লাটু, আজ চলল গোকুলে। দূর থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণকে, বাগানে দাঁড়িয়ে আছে।
বেলা প্রায় 11টা। দেখেই দৌড় মারল লাটু। এক ছুটে হাজির হলো পায়ের কাছে। লুটিয়ে পড়ে প্রণাম করলে। কিরে, এসেছিস? আজ এখানে থাক। শুধু আজ নয়, বরাবরই এখানকে থাকবো। আমি আর নকরি করবে না, আপনার কাজ করবে। রামকৃষ্ণ হাসল, বললে, তুই এখানে থাকবি আর আমার রামের সংসার দেখবে কে? রামের সংসার যে আমারই সংসার। এই বলে রামকৃষ্ণ তাকে বুঝিয়ে দিল কি করে চাকরি করতে হয় মনিবের বাড়িতে, কি করে কর্ম করতে হয় সংসারে। মনিবের বাড়িতে থাকবি আর মন পড়ে থাকবে দেশের বাড়িতে। মনিবের ছেলেদের আমার হরি বলবি, কিন্তু মনে মনে ঠিক জানবি ওরা তোর কেউ নয়। কিন্তু এখন কোন ধরনের প্রসাদ নিবি তুই? কালীবাড়ির আমিষ প্রসাদ নিতে কোনটা ছিল লাটুর। রামকৃষ্ণ তা বুঝতে পেরেছে। বললে, ওরে, মা কালীর আমিষ ভোগ হয় আর বিষ্ণু মন্দিরে হয় নিরামিষ। সব গঙ্গা জলে রান্না, প্রসাদে কোনো দোষ নেই। আমি অত শত কি জানি? লাটু শুধু জানে কোথায় তার আসল প্রসাদ। আপনি যা পাবেন সামনে তাই খাওয়া করবে। আমি তো আপনার প্রসাদ পাবে, বাকি আর কিছু পাবে না। রামলালের দিকে তাকিয়ে বলে রামকৃষ্ণ, শালা কেমন চালাক দেখেছিস? আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চায়। বাচ্চা সচ্চা হ্যায়। সারা বেলা কাটিয়ে দিল লাটু। বুঝিয়ে সুঝিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিল রামকৃষ্ণ। যাবার সময় বলে দিল, দেখিস বাবু, এখানে আসবার জন্যে যেন মনিবের কাজে ফাঁকি দিসনি। রাম তোর আশ্রয়দাতা, তার যদি কাজ না করবি তাহলে নেমক হারামি হবে। খবরদার, নেমক হারাম হবি না। যখন সময় হবে তখন আমি তোকে এখানে ডেকে নেব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব শেষ হলো এখানেই। আগামী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগছে জানাতে যেন একদম ভুলবেন না। নমস্কার, জয় ঠাকুর।